অর্ষা দাঁড়িয়ে আছে ছাদের ঠিক মাঝ বরাবর। সময় এখন মধ্য দুপুর হলেও এক চিলতে রোদ্দুর নেই কোথাও, তবে মৃদু পবনের ধাক্কায় শরীর শিউরে ওঠে। কুয়াশার আড়ালে কোথাওটি সূর্যের দর্শন পাওয়া যাচ্ছে না। এই শীতেও একটা পাতলা শাল গায়ে জড়িয়ে সে দাঁড়িয়ে আছে, দৃষ্টি স্থির কুয়াশাচ্ছন্ন দূর গগনে। পাখিদের উড়ে চলা দেখার পাশাপাশি কিছু হিসাব নিকাশও সে মনে মনে করে নিচ্ছে। আমেনা বেগম ছাদে এসেছেন কাপড় শুকাতে দিতে। রোদ না থাকলেও বাতাসে শুকিয়ে যাবে। পেছন থেকে মেয়েকে দেখে খানিকটা আটকে উঠলেন তিনি। আকাশি রঙের একটা থ্রি পিস অর্ষার পরনে, ভেজা লম্বা চুলগুলো হাওয়ায় যখন মৃদু মৃদু উড়ছিল তখন পেছনে থেকে আমেনা বেগমের মেয়েকে দেখে মনে হচ্ছিল যেন ঠিক উপন্যাসের কোনো নায়িকা দাঁড়িয়ে আছে তার মেয়ের মাঝে। অবশ্য উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হওয়ার গুণও রয়েছে। আকাশ পাতাল চিন্তা বাদ দিয়ে তিনি এগিয়ে গেলেন অর্ষার কাছে। মৃদুস্বরে জিজ্ঞেস করলেন, একা একা ছাদে কি করছিস? মায়ের উপস্থিতিতে অর্ষার ভাবনায় ভাটা পড়ল। হাসার চেষ্টা করল, বলল, কিছুই না, এমনি এসেছি। আমেনা বেগম দড়িতে আধবেঁধা কাপড়গুলো ছড়িয়ে দিতে দিতে শুধালেন, কিছু কি ভাবছিস? অর্ষা এবার ছাদের মাঝখান থেকে সরে রেলিংয়ের সাথে হেলান দিয়ে দাঁড়ালো। প্রবল দীর্ঘশ্বাস নিয়ে বলল, কত কিছুই তো ভাবি। এখন কি ভাবছিলি? জীবনের হিসাব নিকাশ। কাপড় দড়িতে দিয়ে এসে তিনিও মেয়ের পাশে এসে দাঁড়ালেন। সরু দৃষ্টিতে তাকিয়ে বললেন, হিসাব নিকাশ? অর্ষা মাথা দুলিয়ে হাসার চেষ্টা করল। সেই হাসি সুখ কিংবা আনন্দের নয়, বিষাদের পাহাড়। পুনরায় দীর্ঘশ্বাস নিয়ে বলল, মা, আমি যদি কারো জন্য 100% কিছু করি তাহলে আমি কি তার থেকে 60% ডিজার্ভ করি না? আমেনা বেগম তৎক্ষণাৎ কোনো প্রত্যুত্তর করতে পারলেন না। তার এই মেয়েটি আহামরি কোনো সুন্দরী নয়, তবে অসাধারণ একজন। 10টা মেয়ের মাঝে যদি তার মেয়েকে রাখা হয় তাহলে সেই 10 জনের মধ্য থেকে লোকে তার মেয়েকেও পছন্দ করবে। সৌন্দর্যকে হার মানিয়ে অনেক সময় মায়া জিতে যায়, ঠিক সেরকম মায়া তার মেয়ের চোখে মুখে আছে। স্কুল জীবন থেকেই তার মেয়ের পেছনে অনেক ছেলেকে ঘুরতে দেখেছেন, অনেকে অনেক পাগলামিও দেখেছেন, কিন্তু কাউকে এই পর্যন্ত মায়ায় আটকে থাকতে দেখেননি। এখন অর্ষা বড় হয়েছে, অনার্স 3rd ইয়ারের ছাত্রী সে। সময়ের সাথে সাথে অনেক পরিবর্তনও এসেছে। এখন চাইলেই তার মেয়েকে কেউ দুমদাম বলে দিতে পারে না যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এরপরও অনেকে ভালোবাসার দাবি নিয়ে আসে, ভালোবাসা প্রকাশ করে। সেই অনেক মানুষের মাঝে তার বোকা মেয়েটা এমন একজনকে তীব্রভাবে ভালোবেসে ফেসে গেছে যে তার কাছে মেয়েটার কোনো মূল্যই নেই। অর্ষা নিজ থেকেই বলল, আমি লাইফ নিয়ে খুব বিরক্ত মা। আমার জীবন আর ভালো লাগে না, আমার কোনো কিছুই ভালো লাগে না। প্রায় 1 সপ্তাহ আমি আউট অফ নেটওয়ার্ক ছিলাম, কিন্তু কি জানো, যাদের কাছে এক্সপেকটেশন রেখেছিলাম তারা আমার কোনো খোঁজই নেয়নি। বিশেষ করে সেই একজন। আমি কি একটুকুরও প্রাপ্য নই? অথচ এই মানুষটার সাথে একবেলা যোগাযোগ না হলে আমি অস্থির হয়ে যেতাম, ভয় পেতাম যে তার কিছু হলো কিনা, কোনো বিপদ হলো কিনা তার। আমেনা বেগম মেয়ের হাতটা হাতের মুঠোয় নিয়ে বললেন, শোন অর্ষা, যার মাঝে তোকে নিয়ে কোনো অস্থিরতা নেই, তোকে হারানোর ভয় যার মধ্যে নেই, সে কখনোই তোকে ভালোবাসতে পারে না। তোর সাথে সময় কাটাতে ভালো লাগে, কথা বলতে ভালো লাগে, তাই কথা বলে। পাওয়ার ইচ্ছা থাকলে মানুষ চেষ্টা করে, ছোট্ট একটা উপায় পেলেও সেটাকে আঁকড়ে ধরে প্রিয় মানুষটাকে নিজের করার চেষ্টা করে। আর যে চায় না সে কখনোই চেষ্টা করে না, বরং সে অজুহাত দেখায়, পরিস্থিতির দোহাই দেয়। অর্ষা নিশ্চুপ। তিনি বললেন, আর কত এইভাবে চলবে বলতো? কেন সরে আসছিস না? অনেক তো হলো অন্যের জন্য, এবার একটু নিজের জন্য ভাব, নিজেকে ভালো রাখার চেষ্টা কর। আমি ভালোবাসি মা। জানি তুই ভালোবাসিস, কিন্তু একতরফা। ও তোকে আর ভালোবাসে না, এটা বুঝিস না? তুই এখন একতরফা ভাবে ওকে চাস, ও তোকে চায় না। যদি চাইতো তাহলে তোকে পাওয়ার চেষ্টা করতো। একটু ভাব সময় নিয়ে, উত্তরগুলো তোর কাছেই আছে।
অর্ষা কিছু বলতে পারল না। সত্যি বলতে সেও বোঝে সব। সে বাচ্চা নয়, কিন্তু সে বোকা, পাগল। পাগলও তো নিজের ভালোটা বোঝে, কিন্তু অর্ষা সেটুকু বুঝতেও নারাজ। পিছুটানে এমনভাবে আটকে গেছে যেখান থেকে শত কষ্ট পেয়েও সে ফিরে আসতে পারছে না। এই কষ্ট না কখনো কাউকে বোঝানো যায়, আর না কাউকে বোঝানো সম্ভব নয়। কিছু কষ্ট থাকে যা একান্তই নিজের হয়। আমেনা বেগম অর্ষকে নীরব দেখে নিজেই বললেন, এই যে আরও যারা তোকে ভালোবাসি বলে দাবি করে, আমার কি মনে হয় জানিস, এরা কেউই তোর জন্য নয়। তোর জন্য যেই মানুষটাকে আল্লাহ বরাদ্দ করে রেখেছেন, সে হয়তো এখনো তোর জীবনে আসেইনি। অর্ষা উত্তর দেওয়ার আগেই ছোট বোন অর্থের আগমন ঘটে। মায়ের উদ্দেশ্যে বলল, মা, বাবা আসছে, ডাকে তোমায়। আমেনা বেগম অর্ষার উদ্দেশ্যে বললেন, ভেতরে চল। তুমি যাও, আমি আসছি। অর্থিও ছাদে রয়ে গেল। আমেনা বেগম একাই চলে গেলেন নিচে। ছাদে অর্থি ছাদে দৌড়াচ্ছে। অর্ষা ওর দিক থেকে মনোযোগ সরিয়ে আবার আকাশপানে তাকালো। মায়ের কথাগুলো কানে বাজছে। তার জন্য যাকে তৈরি করা হয়েছে সেই মানুষটা কি সত্যি এখনো আসেনি? তাহলে ভুল মানুষের জন্য কেন এত মন পড়ে, কেন এত ভালোবাসা তৈরি হয়? বিকেলে রুমে এসে রেহানের মেসেজ পাই অর্ষা। 1 সপ্তাহ পর অবশেষে তার অর্ষার কথা মনে পড়েছে। মেসেজে জানিয়েছে দেখা করতে চায়। এইটুকু বার্তাই তাকে খুশি করে দিয়েছে। কিন্তু মা জানলে মোটেও খুশি হবেন না, এমনকি দেখা করার অনুমতিও হয়তো দেবেন না। অর্ষা জানে মা তার ভালো চায়, কিন্তু অর্ষাই বা কি করার আছে? সে যে ভালোবাসে মানুষটাকে। তাই যতই অবহেলা পাক, অভিমান করুক, দিন শেষে রিহান হাত বাড়ালে অর্ষা আর হাত গুটি রাখতে পারে না। এই তো যেমন আজও পারল না সে। মাকে এক প্রকার মিথ্যা বলেই সে বাড়ি থেকে বেরিয়েছে, একদম সাধারণভাবে। সে সর্বদা এরকম সাধারণভাবেই চলতে অভ্যস্ত। আর সত্যি বলতে রিহান নিজেও ওর সাধারণত্ব দেখে ওকে পছন্দ করেছিল। শীতকাল, দিন ছোট। অর্ষার রেস্টুরেন্টে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 5টা বেজে গেছে। একটু পরেই মাগরিবের আজান দিয়ে দিবে। বেশি দেরি করা যাবে না। রেস্টুরেন্টে চোখ বুলিয়ে দেখলো রিহান এখনো আসেনি। একটু মন খারাপ হলো ওর। অথচ সম্পর্কে শুরুতে যতবার ওদের দেখা হয়েছিল রিহানই আগে পৌঁছে যেত। বিষণ্ণ মনে একটা কর্নারে গিয়ে বসে পড়ল অর্ষা। মিনিট 2 বাদেই টেবিলের ওপর লাল টুকটুকে গোলাপ তোড়া দৃশ্যমান হলো এবং সেই সাথে কোনো একজনের বাহুবন্ধনে আবদ্ধ হয়ে গেল অর্ষা। ঘটনার আকস্মিকতায় চমকে গেলেও বুঝতে অসুবিধা হলো না যে মানুষটা তার খুব কাছের এবং কাঙ্ক্ষিত। সেও আলতোভাবে রিহানকে জড়িয়ে ধরল। রিহান অর্ষাকে ছেড়ে পাশে বসে শুধালো, কেমন আছো বাবুই? অর্ষা মৃদু হেসে বলল, ভালো, তুমি কেমন আছো? এই তো তোমাকে দেখে ভালো হয়ে গেলাম। তুমি কি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলে? সরি বাবুই, লেট হয়ে গেছে। আসলে আজ একটা গানের রেকর্ড ছিল, তো সরাসরি স্টুডিও থেকে এখানে চলে এসেছি। আবার ঢাকা শহরের জ্যাম সম্পর্কিত তুমি জানোই। অর্ষা রিহানের হাতের উপর হাত রেখে বলল, রিল্যাক্স, এত এক্সপ্লেইন চাইনি আমি। আর আমিও এসেছি, বেশিক্ষণ হয়নি। রিহান আদুরে ভঙ্গিতে অর্ষার গাল টেনে দিয়ে মেনু কার্ড এগিয়ে দিল। বলল, দেখো কি অর্ডার করবে। তুমি যা খাবে তাই। এটা কোনো কথা হলো? বলো কি খাবে। আর তুমি এত শুকিয়ে গেছো কেন? খাওয়া দাওয়া ঠিকমতো করছো না? এইসব তো আমার একদম পছন্দ নয়। তুমি নিজের যত্ন কেন নাও না? ওয়েটার অর্ডার নেওয়ার জন্য দাঁড়িয়েছিল, তাই অর্ষা বলল, আগে খাবার অর্ডার দাও। আমার পছন্দে? হ্যাঁ। রিহান মেনু কার্ড দেখে খাবার অর্ডার দিতে লাগলো। অর্ষা এক দৃষ্টিতে তাকিয়ে আছে রিহানের দিকে। সামনে থাকলে মানুষটা ওকে নিয়ে এত অস্থির হয়ে যায়, এত কেয়ার করে, কিন্তু দূরে গেলে, চোখের আড়াল হলেই এমন বদলে যায় কেন? এতদিনেও অর্ষা রিহানকে ঠিক বুঝে উঠতে পারেনি। খাবার অর্ডার দেওয়া শেষ হলেই রিহান বলল, এখন বলো তোমার সমস্যা কি? তুমি? আমি? হ্যাঁ তুমি। তুমি আমাকে আর ভালোবাসো না?
এইটা কেমন কথা বললে তুমি? আমি তোমাকে ভালোবাসি না এটা বলতে পারলে? ভালোবাসো? অবশ্যই। তাহলে কেন তা আমি তোমার চোখে প্রকাশ পাই না রিহান? কি সব ইম্যাচুর মেয়েদের মতো কথা বলছো অর্ষা? আজকাল কি গল্প উপন্যাসের বই বেশি পড়ছো? কবিদের ভাষায় কথা বলছো যে? ভালোবাসা কি চোখে দেখার জিনিস? রিহান, আমি গত 1 সপ্তাহ ধরে আউট অফ নেটওয়ার্ক ছিলাম। তুমি জানো সেটা? খেয়াল করেছো তুমি সেটা? এই 1 সপ্তাহে তুমি আমায় একটা কল, মেসেজ, কোনো কিচ্ছু করনি। একটাবার আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করনি। হোয়াট? 7 দিন তুমি অনলাইনে ছিলে না? কিন্তু কেন? কোনো সমস্যা হয়েছে? অর্ষা বিস্ময়ে তাকিয়ে আছে নির্বাক। বিস্ময় না লুকিয়ে বলেই ফেলল। ওহ, তুমি জানতেই না? আমি কি করে জানবো বলো? আমি তো এই কয়দিন ঢাকাতেই ছিলাম না, কাজ নিয়ে প্রচুর ব্যস্ত ছিলাম। অর্ষার আর কিছু বলতে ইচ্ছে করল না। সে জানে বলেও কোনো লাভ নেই, শুধু শুধু বাহানা শুনতে হবে। তাই সে চুপ করে রইল। রিহান রাগ ভাঙাতে কাজ জড়িয়ে ধরে বলল, কথায় কথায় একটু রাগ করে বাচ্চাটা। এতদিন পর দেখা হলো আমাদের, এভাবে গাল ফুলিয়ে থাকবে, কথা বলবে না? রিহানের কথা ভেবেই অর্ষা স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। যা হওয়ার তো হয়েছেই, চলে যাওয়ার সময়গুলো তো আর ফিরতে আনা যাবে না। তাই সেসব ভেবে এই মুহূর্তটাকেও নষ্ট করতে চাইছে না সে। এর মাঝে খারাপও চলে এসেছে। দুজনে খেতে খেতে গল্প করেছে। এর মাঝে খাবারও চলে এসেছে। দুজনে খেতে খেতে গল্প করছে। রিহান পেশায় একজন সরকার এবং গায়ক। রিহান পেশায় একজন সুরকার এবং গায়ক। যদিও অত বড় পর্যায়ে এখনো পৌঁছাতে পারেনি, তবে তার বিশাল একটা ফ্যান ব্যাজ রয়েছে। অনেক ভক্ত তার। অর্ষার সাথেও রিহানের পরিচয় হয়েছিল এক অনুষ্ঠানে। অনুষ্ঠানটি ছিল অর্ষাদের বিশ্ববিদ্যালয় 16 ডিসেম্বর উপলক্ষে। সেখানে রিহানের গানের শো ছিল। অর্ষার গানের গলা বেশ ভালো। রিহানের শো শুরু হওয়ার আগে সে এবং ক্লাসের আরেক ছেলে দুজনে ডুয়েট গান গেয়েছিল। গানের মাঝখানে রিহান পৌঁছে গেছিল এবং বাকি গানটুকু সেও দর্শকদের সাথে উপভোগ করেছিল। সেখান থেকেই ভালো লাগা শুরু, পরিচয় এবং এক পর্যায়ে সেটা প্রণয়ের রূপ নেয়। মাগরিবের আজান দিয়েছে অনেকক্ষণ। সন্ধ্যাবেলাকেও দেখে মনে হচ্ছে রাত হয়ে গেছে। বিল মিটিয়ে রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় রিহানের একটা কল আসে। কথা শেষ করে রিহান বলে, বাবুই, আমার আর্জেন্ট একটা কাজ আছে, যেতে হবে এখনই। তুমি সিএনজিতে যেতে পারবে না? পারবো। ঠিক আছে, আমি তোমাকে সিএনজি ঠিক করে দিচ্ছি। লাগবে না, আমি ঠিক করে নিতে পারবো। তুমি যাও, নয়তো দেরি হয়ে যাবে। চুপ করো, বললেই হলো নাকি? এই সন্ধ্যায় আমি তোমায় এভাবে ছাড়ব? কাজ না থাকলে তা আমিই তোমাকে দিয়ে আসতাম। তোমার প্রতি আমার একটা রেসপন্সিবিলিটি তো আছে নাকি? কথাগুলো বলতে বলতে রিহান একটা সিএনজি থামিয়েছে এবং ভাড়াও দিয়ে দিয়েছে। অর্ষা সিএনজিতে ওঠার আগে মলিন হেসে বলল, টাকা দিয়ে সেই রেসপন্সিবিলিটির দায় মেটাতে চাইছো? মানে? কিছু না, সাবধানে যেও। বাড়িতে পৌঁছে কল দিও। অর্ষা সিএনজিতে উঠে ড্রাইভারকে যেতে বলল। কেন জানি না তার চোখ ছলছল করছে। এখনই হয়তো কেঁদে ফেলবে সে। এতই ব্যস্ততা। শুধু অর্ষার বেলাতেই মাঝ রাস্তায় গিয়ে সিএনজিও খারাপ হয়ে গেল। অর্ষা অবশ্য বিরক্ত হলো না। ড্রাইভার বলল, আপা একটু দেরি করুন লাগবো। তাহলে আমি নেমে যাচ্ছি, সমস্যা নেই। ড্রাইভার টাকা অর্ধেক ফেরত দিতে চাইলে অর্ষা বলল, লাগবে না, আপনি রেখে দিন। এরপর সে ফুলের তোড়াটা নিয়ে ফুটপাত দিয়ে আনমনে হাঁটতে লাগলো। মাথায় তখনও শুধু রেহানের কথাই ঘুরপাক খাচ্ছিল। অন্যমনস্ক থাকায় বাম দিকে ঘুরতে গিয়ে একজনের সাথে ধাক্কা লেগে যায় অর্ষার। সঙ্গে সঙ্গে ফুলের তোড়াটাও নিচে পড়ে যায়। ওই পাশের মানুষটা ফোনে কথা বলছিল বিধায় সেও কিছুটা অন্যমনস্ক ছিল। আশ্চর্য করা বিষয় হচ্ছে সেই লোকটির হাতেও একই রকমের ফুল তোড়া, যেটার স্থানও এখন মাটিতে। লোকটি কল কেটে মাটি থেকে ফুলের তোড়া দুটো উঠিয়ে বলল, সরি, আমি খেয়াল করিনি। অর্ষা মৃদু স্বরে বলল, ইটস ওকে। এরপর সে ফুলগুলো নিয়ে আবারও হাঁটতে লাগলো। অল্প কিছুক্ষণ হেঁটে একটা রিক্সা নিয়ে বাড়িতে পৌঁছে গেল। বাড়ি ফিরে আগে রিহানকে কল করলো।
জানানোর জন্য যে সে পৌঁছে গেছে। দুবার কল করার পরও যখন রেসপন্স পেল না, তখন একটা টেক্সট করে দিল। আমি পৌঁছে গেছি। এরপর দীর্ঘশ্বাস নিয়ে ফোন টেবিলে রাখতে গিয়ে ফুলগুলোর ওপর হাত রাখলো। ফুলের তোড়াটা বুকে জড়িয়ে ধরে রাখলো কিছুক্ষণ, চোখের পানি ফেলে আনমনে বলল, ভালোবাসি, ভালোবাসি ভীষণ। অনেকক্ষণ পর ফুলের তোড়া রাখতে গিয়ে দেখলো ফুলগুলোর মাঝে একটা ভাঁজ করা সাদা কাগজ। কাগজটা খুলেই দেখলো এটা ছোট্ট একটা চিরকুট, যেখানে লেখা রয়েছে, আমার অভিমানিনী রূপকন্যা, তোমার চোখে অশ্রুর বন্যা মানায় না। তুমি সদা স্নিগ্ধ এই তাজা গোলাপ ফুলের মতো, তুমি ভোরের শিশিরের মতো। ভালোবাসি তোমায়। আহনাব। শেষের নামটা দেখে চক্ষু চড়ক গাছ অর্ষার, ভ্রুজোড়া কুঁচকে গেছে তার। সে এতক্ষণ অবধি ভেবেছিল চিরকুটটা রিহানের, কিন্তু এই আহনাবটাকে পরক্ষণেই তার ধাক্কা খাওয়ার ঘটনাটি মনে পড়ে গেল। কোনোভাবে কি ফুলের তোড়া অদল বদল হয়ে গেছে এবং সেই ছেলেটাই কি আহনাব? আহনাব রুমের বারান্দায় পায়চারি করছে। প্রচণ্ড বাতাস এখানে, তবুও এতে তার কিছু যায় আসে না, বরং যেন একটু ভালোই লাগছিল। তার ধ্যান জ্ঞানও এখন তার নিজের মাঝে নেই। অনেকক্ষণ যাবৎ ফোনের দিকে তাকিয়ে থেকেও কাঙ্ক্ষিত নাম্বারটি থেকে কোনো কল আসছে না দেখে অধৈর্য হয়ে পড়ে সে। অপেক্ষার প্রহরও যেন আর ফুরাচ্ছে না। অবশেষে সে নিজেই সুপ্তিতে কল করে 3 বার রিং হওয়ার পর কল রিসিভ করলো সুপ্তি। ওপাশ থেকে মিষ্টি কণ্ঠে বলল, হ্যালো। কণ্ঠ শুনেই যেন মনটা ভালো হয়ে গেল আহনাপের। প্রশান্তি কাজ করছে ভেতরে। সে বলল, মন ভালো? হ্যাঁ, ফুলগুলোর জন্য ধন্যবাদ। শুধু ধন্যবাদ? ভালোবাসি বলবে না? ভালো তো বাসি, এটা আবার বলা লাগবে? লাগবে, আমার শুনতে ভালো লাগে। আচ্ছা, ভালোবাসি ভালোবাসি। এখন শোনো, বাসায় মেহমান এসেছে, বুঝেছো? আমি তোমাকে পরে কল করব। এই সময়ে মেহমান? হ্যাঁ, আপুর বন্ধু বান্ধব এসেছে, মায়ের সাথে হাতে হাতে একটু কাজ করতে হবে। ঠিক আছে, ঘুমানোর আগে তাহলে কল দিও। আচ্ছা দেবো, টাটা। কল কেটে দেওয়ার পরও আহনাব অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। চিরকুটের ব্যাপারে সুপ্তি কিছু বলল না কেন? রাত 1:30 বাজে। অর্ষাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে অর্থি। অনেকবার সরিয়ে দেওয়ার পরও ঘুরে ফিরে সেই ওকেই আবার জড়িয়ে ধরছে। অর্ষার একটা বাজে স্বভাব আছে, কেউ ওর গায়ে হাত পা রাখলে ওর ঘুম হয় না, মেজাজ খারাপ হয়, বিরক্ত লাগে। আবার অন্যদিকে ও কাউকে বা কোলবালিশ না জড়িয়ে ধরলেও ঘুম হবে না। অর্থি হওয়ার আগে রাতে অর্ষা বড় বোন ঐশীর সাথে ঘুমাতো। অর্থির মতোই এরকম আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। ঐশীর অবশ্য অর্ষার মতো এরকম অদ্ভুত স্বভাব ছিল না। অর্ষা যখন স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ভর্তি হয়, তখনই ঐশী আর ওর রুম আলাদা হয়ে যায়। রাত জেগে অর্ষার পড়তে হতো বিধায় ঐশীর ঘুম হতো না। অর্থির বয়স এখন 12 বছর। কিছুদিন পূর্বেই তার 5ম শ্রেণীর ফাইনাল পরীক্ষা হলো। প্রচণ্ড দুষ্টু সে। তার শোবার ঘর নির্দিষ্ট নয়, কখনো ঐশীর সাথে ঘুমাবে তো কখনো অর্ষার সাথে। গত 1 সপ্তাহ অর্থি ঐশীর রুমে ঘুমালেও আজ স্থান পেয়েছে অর্ষার রুমে। কারণটাও অবশ্য অর্ষার নিকট পরিষ্কার। ফুলের লোভে আজ এই রুমে ঘুমিয়েছে। মনে মনে হাসল সে। অর্থির হাত পা ওর ওপর থেকে সরিয়ে দিয়ে ভালো করে লেপ দিয়ে ঢেকে দিল। রিহানের কথা মনে পড়ে গেল তখন। অর্ষার গায়ে হাত পা রাখলে যে ঘুম হয় না, একবার কথায় কথায় এটা সে রিহানকেও বলে ফেলেছিল। এই নিয়ে রিহান প্রায় ওকে এটা বলে খ্যাপাতো যে বিয়ের পর কি করবে। লজ্জায় তখন সে নত জানো হয়ে থাকতো, কোনো উত্তরই দিতে পারতো না। রিহানের কথা ভাবতে ভাবতেই অর্ষার ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে ভেসে উঠছে রিহানের নাম। মুখ তৎক্ষণাৎ উজ্জ্বল হয়ে উঠল অর্ষার। তড়িঘড়ি করে ফোন রিসিভ করে ধীর কণ্ঠে বলল, হ্যালো। হ্যালো বাবুই, ঘুমাওনি এখনো? কেন, অলমোস্ট রাত 2টো বাজতে চলল। ঘুম আসছে না। দিনে ঘুমিয়েছিলে? আহা, তাহলে ঘুম আসছে না কেন? জানি না তো। আচ্ছা, তাহলে কি করছিলে এতক্ষণ? তোমাকে মিস করছিলাম। তাই? কতটা? অনেক। রিহান হেসে ফেলল। হেসেই বলল, আমিও তো মিস করি বাবুই। মাত্র কাজ শেষ করে স্টুডিও
থেকে বের হলাম, এখন বাসায় যাচ্ছি। রাতে তাহলে খাওনি? খেয়েছি তো, তুমি খেয়েছিলে? হ্যাঁ। বাবুই, বলো। লাভ ইউ। লাভ ইউ টু। আমার উপর তোমার খুব রাগ না? কেন? এই যে তোমাকে ঠিকমতো সময় দিতে পারি না, ব্যস্ত থাকি অনেক। ব্যাপার না, কাজ তো করতে হবেই। আমার লক্ষ্মীটা, তুমি আমায় এত বোঝো কেন বলো তো? ভালোবাসি তাই বুঝি। আমি না বুঝলে আর কে বুঝবে? অন্য কেউ আছে? একদমই না। বাসায় সবাই কেমন আছে? সবাই ভালো আছে। তোমার? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। অর্থের কি খবর? ভালো, ঘুমোচ্ছে এখন। তোমার সাথে নাকি? হ্যাঁ। কবে যে এভাবে পাশে আমি থাকব? বিয়ে করারই নাম নেই। করব, খুব শীঘ্রই করব। একটু অপেক্ষা করো শুধু, আগে আমার ক্যারিয়ারটা গুছিয়ে নেই। তুমি তাহলে ঘুমিয়ে পড়ো বাবুই। ঠিক আছে। তোমার পৌঁছতে আর কতক্ষণ লাগবে? অলমোস্ট পৌঁছে গেছি। ঠিক আছে, সাবধানে যাবে। রাখছি। লাভ ইউ। লাভ ইউ টু। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। ফোন রেখে মনে মনে কিছুক্ষণ নাচল অর্ষা। এইটুকু কথাতেই তার মন ভালো হয়ে গেছে। আসলে সে তো রেহানের কাছে 24 ঘন্টা সময় চায় না, সে চায় এই 24 ঘন্টার মধ্যে পুরো সময় মিলিয়ে অন্তত 24টা মিনিট রেহান আর তার সাথে কথা বলুক। মাঝে মাঝে অবশ্য অল্প চাওয়াটুকু অপর পক্ষের কাছে বিরাট কিছু মনে হয়। রিহানের ক্ষেত্রেও হয়তো এমনটাই হবে। তবে যাই হোক, রিহান তো তাকে সময় দেওয়ার চেষ্টা করছে এত ব্যস্ততার মাঝেও। অর্ষা তাতেই খুশি। খুশিতে ওর থেকে জড়িয়ে ধরে সেও ঘুমিয়ে পড়ল। ভোর হয়েছে অনেকক্ষণ, কিন্তু আজ এত বেশি কুয়াশা পড়েছে যে চারপাশে কোনো কিছুই দেখা যাচ্ছে না। শুক্রবার আজ, অফিস নেই। তবুও সকালবেলাতেই আহানাপের ঘুম ভেঙে গেছে। সে একটা চেয়ার নিয়ে বারান্দায় দরজায় বসে আছে। তার বারান্দায় কিছু ফুলের গাছ আছে, গাছগুলো সে লাগায়নি, তার মা সাজেদা বেগম লাগিয়েছেন। এগুলোর পরিচর্যাও তিনি করেন। গাছগুলোর ডগায় পাতায় কিভাবে শিশিরে ভিজে আছে সেটাই খুব মনোযোগ দিয়ে দেখছে সে। মনকে কোনো এক জায়গায় স্থির করতে চাইছে, কেননা তার ঘুমই ভেঙেছে দুঃস্বপ্ন দেখে। তখন থেকে মন অস্থির এবং অশান্ত হয়ে আছে। অস্থিরতার অন্যতম একটা কারণ হচ্ছে সুপ্তি। স্বপ্নটা সে সুপ্তিকে নিয়েই দেখেছে। ঘুম ভাঙার পর থেকে অনেকবার কলও করেছে সে সুপ্তিকে, কোনো রেসপন্স পায়নি। অবশ্য রেসপন্স সে এখন পাবে না, এটা আহনাপও জানে, কারণ সুপ্তি সব সময় ফোন সাইলেন্ট মোডে রেখে ঘুমায়। নয়নতারা ফুলের পাতা গড়িয়ে 2 ফোঁটা শিশির বিন্দু ফ্লোরে পড়তেই আহনাপ মনে হেসে উঠল। তার মনে হলো যেন শিশির বিন্দু নয়, বরং সে নিজেও এভাবে সুপ্তির প্রেমে টপ করে পড়েছিল। যদিও সুপ্তি প্রথম তাকে ভালোবাসার নিবেদন করেছিল, তখন সে নতুন নতুন চাকরিতে জয়েন করেছে। কাজের প্রচুর ব্যস্ততা ও চাপে হিমশিম খাচ্ছিল। তখন একটা চিকন মিষ্টি কণ্ঠে বলে উঠেছিল, কফি খাবেন? আহনাব চোখ তুলে তাকিয়ে দেখতে পেয়েছিল সুন্দরী এক মেয়ে, যার নাম সুপ্তি। আহনাবের ছোটবেলা থেকে মেয়েদের সঙ্গ তেমন একটা পছন্দ নয়। এর মানে এই নয় যে সে মেয়েদেরকে পছন্দ করে না, তবে থাকে না কিছু মানুষের পছন্দের গণ্ডি। আহনাফেরও পছন্দের গণ্ডির বাইরে ছিল মেয়েরা। মেয়ে বলতে সে তার আত্মীয় স্বজন, অর্থাৎ চাচি, মামি, কাকি, ফুপি, দাদি, নানি, মা, বোন এবং ভাগ্নি, এদের পছন্দ করত। এছাড়া স্কুল, কলেজ বা ভার্সিটি যেটাই হোক, সে মেয়েদেরকে এড়িয়ে চলত। কলেজ ভার্সিটিতে বন্ধুরা যখন চুটিয়ে প্রেম করত, আহনাব তখন বইয়ের ভাঁজে মুখ ডুবিয়ে রাখত। এটা নিয়ে তার বন্ধুরাও কম মজা করতো না। প্রেম যে কখনো আহনাবের জীবনে আসেনি এমনটাও নয়, এসেছিল হাই স্কুলে, কিন্তু চুপচাপ স্বভাবের হওয়াতে মনের কথা জানানো হয়নি। মাধ্যমিক পরীক্ষার পর মেয়ের বাবার বদলি হয়ে যাওয়ার ওরা ঢাকা থেকে সিলেট চলে যায়। এরপর কোনো খবর পাওয়া যায়নি। সময়ের সাথে সাথে আহনাপও সেসব ভুলে গেছে। ওটাকে আসলে প্রেম বলবে নাকি মোহ, আবেগ, ভালো লাগা, তা নিয়েও সে যথেষ্ট সন্দিহান। এরপর আর কাউকে ভালো লাগলেও নিজেই নিজেকে শাসিয়েছে, সম্পর্ক থেকে দূরে থেকেছে।
প্রপোজাল পেলে রিজেক্ট করেছে, কিন্তু তার সকল দম্ভ সংকল্প কেন জানে সুপ্তির নিকট আর টিকল না। সুপ্তিকে এড়িয়ে চলার চেষ্টা করত, ততই সুপ্তি ওকে মানানোর চেষ্টা করত। কলিগ হওয়াতে কিছু কঠিন কথা শোনাতে গিয়েও নিজেকে সামলে নিল। ভদ্রতার সূচক যতটুকু মেশা বা কথা বলার প্রয়োজন ঠিক ততটুকুই বলতো। কিন্তু একদিন যখন সে দেখল সুপ্তি সিকিউরিটি গার্ডকে খাবার কিনে দিচ্ছে, তখন তার কৌতূহল হলো এবং সেদিন সে বেঁচে নিজেই সুপ্তির সাথে কথা বলেছিল। সুপ্তি এতে যেমন অবাক হয়েছিল তেমনিভাবে খুশিও হয়েছিল। সুপ্তির ভাষ্যমতে আহনাবও জানতে পেরেছিল সেই সিকিউরিটি গার্ড গ্রাম থেকে ঢাকায় নতুন এসেছে। আর্থিক অবস্থা খুবই খারাপ, 3 বেলা খাবারও জোটে না। তাই সুপ্তি তাকে মাঝে সাঝে খাবার কিনে দেয়, কখনো বা বাড়ি থেকে খাবার এনে দেয়। তাদের মধ্যে এখন মামা ভাগ্নির সম্পর্ক। সুপ্তির এই উদার মানসিকতায় আহনাবকে মুগ্ধ করেছিল। সেই মুগ্ধতার জোর ধরেই সে আর সুপ্তিকে এড়িয়ে চলতে পারত না। কথা বলা, রেস্টুরেন্টে একসাথে খাওয়া, উইকেন্ডে দেখা করা, এসব প্রায় হতো। একসময় সুপ্তি সরাসরি মনের কথা প্রকাশ করলেও আহনাবও রাজি হয়ে যায়। তখন থেকেই তাদের সুন্দর একটি সম্পর্ক তৈরি হয়ে যায়। সম্পর্কের বয়স 2 বছর হলেও আহনাবের ভালোবাসা এখনও সে প্রথম দিনের মতোই রয়ে গেছে। যদিও সে লক্ষ্য করে দেখেছে সুপ্তির মাঝে বেশ পরিবর্তন এখন। আহনাফ, এই ঠান্ডায় বসে আছিস কেন বাবা? সাজেদা বেগমের হঠাৎ আনমনে আহনাব কিছুটা হকচকিয়ে উঠল, নিজেকে ধাতস্থ করে বলল, এমনি কেউ ঠান্ডার মধ্যে বসে থাকে? ভেতরে আয়, বারান্দার দরজা বন্ধ কর। মায়ের কথার অবাধ্য হলো না আহনাব। সুবোধ বালকের ন্যায় দরজা লাগিয়ে রুমে এসে বসল। সাজেদা বেগমও পাশে বসে জিজ্ঞেস করলেন, এত তাড়াতাড়ি উঠেছিস কেন? কোনো কাজ আছে? না, ঘুম ভেঙে গেছে। আচ্ছা, নাস্তা করবি, আই। পরে খাবো। তামিম এসেছে। কখন? মাত্রই। ওকে খেতে বসিয়েই তোকে ডাকতে এসেছি, চল। আহনাব মায়ের সঙ্গে ডাইনিং রুমে গিয়ে দেখলো তামিম মুখ পাংশুটে করে বসে আছে। ওর পাশে বসে আহনাব বলল, কি হয়েছে? তামিম পাংশুটের মুখেই বলল, হয়নি, হবে। কি হবে? বিয়ে। মানে আজ না মেয়ে দেখতে যাবে বাড়ির সবাই। বাহ, এটা তো গুড নিউজ। বিয়ের কথা শুনলে ছেলেটা খুশি হয়। তুই মুখ এমন করে রেখেছিস কেন? আমার নার্ভাস লাগছে। আজব, তুই মেয়ে দেখতে যাবে, মেয়ে তোকে দেখতে আসবে না। তাও তুই আমার সাথে চল। আমি যাব কেন? আমার সঙ্গে থাকবি, আমার সাহস দিবি। প্লিজ না করিস না, বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকবি না? আহনাব মুচকি হেসে বলল, আচ্ছা যাব, এখন নাস্তা করো। অর্ষাকে বিকেলবেলা রেডি হতে দেখে আমিনা বেগম জিজ্ঞেস করলেন, কোথাও যাবি? অর্ষা মাথায় ওড়না দিতে দিতে বলল, কুরিয়ার অফিসে যাব একটু। এখনই যেতে হবে? হ্যাঁ, কেন? ঐশীকে একটু পরে ছেলেপক্ষ দেখে আপুকে দেখতে আসবে মা, আমাকে নয়। আর তোমাকে যতটুকু কাজে হেল্প করা দরকার ততটুকু তো করেছি। এখন তারা আসলে শুধু সামনে খাবারটা দেবে। ঐশীকে রেডি কে করাবে? মা, আপু কি বাচ্চা? আমিনা বেগম চুপ করে আছেন। অর্ষা হেসে ফেলল, সে তো আর মাকে চেনে। বাইরে কোথাও গেলেই অস্থির হয়ে পড়েন তিনি। সে মায়ের কাঁধ জড়িয়ে ধরে বলল, জলদি চলে আসবো। এরপর সে বেরিয়ে যায় বাড়ি থেকে। পথে একবার রিহানকে কল করেছিল, সকাল থেকে এখনো অবধি আর কোনো কথাই হয়নি। কাজে আছে নাকি ঘুমিয়ে কে জানে, কিন্তু ফোন রিসিভ করলো না রিহান। অর্ষাও আর ফোন দিয়ে বিরক্ত করলো না, ফ্রি হলে কল ব্যাক করবে। সে বাড়ি থেকে বেরিয়ে রিক্সা খুঁজছিল, তখন তার ভার্সিটির এক ক্লাসমেট শাকিল রিক্সায় করে কোথাও যাচ্ছিল। অর্ষাকে দেখে রিক্সা থামিয়ে উকি দিল সে। অগত্যা অর্ষাও এগিয়ে গেল। শাকিল হাসি হাসি মুখ করে জিজ্ঞেস করলো, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো। তুমি? আলহামদুলিল্লাহ। কোথাও যাচ্ছ? একটু কুরিয়ার অফিসে যাব। ওহ, রিক্সায় উঠো, আমি কুরিয়ার অফিসের সামনে দিয়েই যাব। সমস্যা নেই, আমি রিক্সা খুঁজে নেব। আমার সাথে গেলে কি সমস্যা?
অর্ষা কি বলবে বুঝতে পারল না, তাই কথা না বাড়িয়ে রিকশায় উঠে পড়ল। সে জানে ক্লাসের আরও কয়েকজনের মধ্যে শাকিলও একজন। সে অর্ষাকে পছন্দ করে, যদিও মুখে বলেনি, তবে ভাবে ভাবে বুঝিয়েছে। অর্ষাকে নিশ্চুপ দেখে শাকিল জিজ্ঞেস করল, ক্লাসে আসো না কেন? আইডিও ডিঅ্যাক্টিভেট ছিল দেখলাম। এমনি। এমনি নাকি কোনো কারণ আছে? জানো কত মিস করছিলাম। আমি তো ভেবেছি আবার বিয়ে করে ফেলেছ কিনা। শাকিল কথাটা হেসেই বলল। সঙ্গে মৃদু হাসল অর্ষাও। বলল, করিনি এখনো, তবে করব শীঘ্রই। শাকিল মলিন স্বরে বলল। ও। এরপর কথা বেশি দূর আগায়নি। কুরিয়ার অফিসের সামনে নেমে অর্ষা ভাড়া দিতে চাইলে শাকিল বলল, পাগল নাকি? তুমি ভাড়া দিচ্ছ কেন? আমি দিয়ে দেব, তুমি যাও। আমি দিলে কি সমস্যা? আমি দিলেও সমস্যা নেই, যাও, আসছি। আর ক্লাসে এসো। শাকিল চলে যাওয়ার পর অর্ষা বিদ্রুপ করে হাসল। সবারই শুধু চোখের মায়া। যতক্ষণ চোখের সামনে থাকে ততক্ষণ ভালোবাসা, কেয়ার সব উপচে পড়ে। চোখের আড়াল হলে কেউ একটা খোঁজ তো নিবে দূরে থাক। অর্ষা নামে পৃথিবীতে যে কেউ আছে এটাই সবাই ভুলে যায়। কুরিয়ার অফিসে গিয়ে অর্ষার আক্কেল, এতগুলো বই এখন সে কি করে বাড়ি অবধি নিয়ে যাবে? উপায় না পেয়ে কুরিয়ারের ছেলেটাকে অনুরোধের স্বরে বলল, বইগুলো একটু রিক্সা পর্যন্ত নিয়ে দেবেন প্লিজ। মেয়েদের অনুরোধ উপেক্ষা করা পুরুষের কাম্য নয়। সেই ছেলেটিও উপেক্ষা না করে বরং সাহায্য করল। অর্ষা তাকে ধন্যবাদ দিয়ে বইগুলো নিয়ে বাড়ি পর্যন্ত এলো। ভাড়া দিয়ে রিক্সাওয়ালাকে বলল, মামা বইগুলো একটু দোতলা পর্যন্ত নিয়ে দেবেন। রিক্সাওয়ালা অসহায় প্রকাশ করে বলল, আম্মা, আমার কোমরত বেতন, বাড়ি জিনিস নিতাম পারি না, নইলে নিয়ে নিতাম। ও আচ্ছা, তাহলে থাক। ভাড়া দিয়ে বইগুলো নিয়ে অর্ষা বাড়ির মেইন গেটের সামনে দাঁড়িয়ে আছে। কাউকেই পাচ্ছে না হেল্প চাওয়ার জন্য। সে উপায় না পেয়ে বাবাকে কল করলো কয়েকবার, কিন্তু রিসিভ করেনি। এখন তার মেজাজ খারাপ হচ্ছে। নিজের ওপরেই বিরক্ত সে। এতগুলো বই একসাথে অর্ডার করতে সে কে বলেছিল তাকে? বিরক্তি নিয়ে বাড়ির ভেতরে তাকাতেই দেখতে পেল একটা ছেলে লনে দাঁড়িয়ে ফোনের কথা বলছে। সে এখান থেকেই জোরে ডাকলো, হ্যালো, এই যে শুনছেন? ছেলেটি এদিক ওদিক তাকিয়ে যখন দেখলো তাকেই ডাকা হয়েছে, তখন কল কেটে সে সামনে এগিয়ে এলো। ছেলেটাকে কাছ থেকে দেখেই অর্ষের ব্রু কুচকে এলো। এটা তো মনে হচ্ছে গতকাল ধাক্কা খাওয়া সেই ছেলেটি। কি যেন নাম? ও হ্যাঁ, আহানাব। অর্ষা যখন নিশ্চুপ থেকে মনে মনে প্রশ্নের জাল বুনছিল, তখন ছেলেটি প্রশ্ন করল, আমায় ডেকেছেন? যে একটা হেল্প দরকার ছিল। কি হেল্প? যদি কিছু মনে না করেন তাহলে বইগুলো একটু দোতলা পর্যন্ত নিয়ে দেবেন। এমন কোনো হেল্প চাইলে সে হয়তো আশা করেনি। অবাক হয়ে অর্ষার দিকে তাকিয়ে আছে। কেউ যেতে সাহায্য চাইলে তাকে তো মুখের উপর নাও বলা যায় না। তাই সে অর্ষাকে হেল্প করার জন্য বইয়ের জারি প্যাকেটে দুই হাতে তুলে নিল। তখনই তার এক হাতের মুঠোয় থাকা ফোনটি বেজে ওঠে। রিসিভ করতে গিয়ে চাপ লেগে লাউড স্পিকার অন হয়ে যায়। ওপাশ থেকে একটা পুরুষ কণ্ঠ চাপার স্বরে বলে ওঠে, আহানাফের বাচ্চা, আমাকে রেখে কোথায় গেলি? জলদি আয়। আহানাফ একটু বিব্রতভাবে অর্ষার দিকে তাকালো। শুধু আসছে বলে কলটা কেটে দিল সে। এদিকে অর্ষার মনের কনফিউশন ও দূর হয়ে গেছে যে এই ছেলেই আহানাব। দোতলায় উঠে অর্ষা যখন কলিং বেল বাজালো, তখন আহানাব একটু অবাকই হয়েছে। সে হয়তো ভাবেনি যে তার বন্ধুর জন্য যেই পাত্রী দেখতে এসেছে তার কেউ হবে এই মেয়ে। দরজা খুলে দিয়েছে অর্থি। অর্ষা নিশ্চুপে ড্রয়িং রুমে পেরিয়ে নিজের রুমে ঢুকে গেল। পিছু পিছু বই নিয়েও আহানাপও গেল। অর্থিও পিছু আস্তে আস্তে বলছে, আপু, কি এনেছো কি এনেছো? ওর কণ্ঠস্বর শুনেই সবার মনোযোগ ওদের দিকে পড়েছে। আহানাবের হাতে বই দেখে আমিনা বেগমের চক্ষু চড়ক গাছ। তিনি তড়িঘড়ি করে অর্ষার রুমে গিয়ে বললেন, এ কি, তুই ওকে দিয়ে বই এনেছিস কেন? এরপর তিনি ব্যস্ত হয়ে বললেন, বাবা তুমি রাখো, এগুলো রাখো, ও তো জানতো না আসলে। আহানাব তাকে শান্ত করতে বলল,
সমস্যা নেই আন্টি। অর্ষা অবাক হয়ে তাকিয়ে আছে। তার মা এই ছেলেটাকে এত তোষামোদ কেন করছে? তাকে হেল্প করছে বিধায় আহনাবকে সে ভেতরে এনেছিল ভদ্রতার সূচক 1 কাপ চা খাওয়াতে। ড্রয়িং রুমে মানুষজন দেখে বুঝতে পেরেছে যে পাত্রপক্ষ এসেছে ঐশীকে দেখতে, তাই সে ভেতরের রুমে নিয়ে এসেছে, যার সাথে করে অর্থিকেও এনেছিল মাকে ডেকে পাঠাবে বলে। কিন্তু মা তো নিজেই হাজির, আবার এর প্রতি এত আদর যত্ন। আমেরা বেগম ব্যস্ত হয়ে বললেন, বাবা তুমি এসো খাবে, আসার পর থেকে তো কিছুই খাওনি। আহনাব কিছু না বলে তার সাথে ড্রয়িং রুমে চলে গেল। অর্ষা তখন অর্থিকে জিজ্ঞেস করলো, এই ছেলে কে রে? এই ভাইয়াটাও তো মেহমান? মেহমান মানে আপুকে যারা দেখতে এসেছে ওদের সাথে আসছে? অর্থি উপর নিচ মাথা ছাকালো। অর্ষা নিজের ওপরে বিরক্ত হয়ে বলল, ধ্যাৎ। আহনাব তামিমের কাছে গিয়ে বসেছে। তামিম তখন ফিসফিস করে জিজ্ঞেস করলো, কোথায় ছিলি? আহনাবও ফিসফিস করে বলল, তোর হবু শালিকা তো ফ্রিতে আমাকে দিয়ে কাজ করিয়ে নিল। মানে? পরে বলবো, শুধু এটুকু বলি তুই সাবধানে থাকিস বিয়ে হলে। দেখার পর্ব শেষ হলে কথাবার্তা বলল সবাই। এরপর খাওয়া দাওয়া করে চলে যাওয়ার সময় মা বাবার সাথে অর্ষা এবং অর্থিও নিচে নামলো তাদের গাড়ি পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য। বড়রা সবাই তখনও কথাবার্তা বলতে বলতে হাঁটছিল। তামিম এবং আহনাব হাঁটছিল একসাথে। অর্ষা আহনাবকে ফের উদ্দেশ্য করে বলে, শুনছেন? আহনাব এবং তামিম দুজনেই পিছু ফিরে তাকালো। অর্ষা সেই চিরকুটটা আহনাবকে ফিরিয়ে দিয়ে বলল, এটা বোধহয় আপনার। এরপর সে তামিমকে বলল, ভাইয়া সাবধানে যাবেন। তামিম বেশ অবাক হয়েছে এই ঘটনায়। এই কাগজ আহনাবের মানে নাকি ঘোল খাইয়ে প্রেমপত্র দিল? অর্ষা এবং অর্থি চলে আসার পর আহনাব কাগজের ভাঁজ খুলে ভড়কে গেল। বিস্ময় নিয়ে বলে তামিম কাগজটা হাতে নিল, লেখা পড়ে বিস্ময় নিয়ে বলল, হাউ ইজ দিস পসিবল? দেখি কি এটা। কি রে, তুই আমার হবু শালিকে চিঠি দিয়েছিলি কেন? তামিমের বিস্ময় কাটছিল না তখনও। আহনাব বসে আছে ভাবলেশীনভাবে। তামিম গাল চুলকে বলল, তুই যদি এই চিরকুট সুপ্তিকে দিয়ে থাকিস তাহলে এটা অর্ষার কাছে যাবে কিভাবে? আমি জানি না। অর্ষা আর সুপ্তি ফ্রেন্ড না তো? তোর মাথা গেছে? অর্ষার বয়স আর সুপ্তির বয়স এক? তাহলে পরিচিত? জানি না রে বাব, এই টপিক এখন বাদ দে, তোর কথা বল। মেয়ে পছন্দ হয়েছে? হ্যাঁ, আমার কাছে বেশ ভালো লেগেছে। আলাদা কথাও বলেছি। বেশ নম্রভদ্র আর শান্ত মনে হলো কথা বলে। তাহলে তো ভালোই, বাড়িতে গিয়ে বলে দিবি যে মেয়ে পছন্দ হয়েছে তোর। আমি না হয় বললাম, কিন্তু মেয়ের আমাকে পছন্দ হয়েছে কি না তা তো জানে। না হওয়ার মতো তো কোনো কারণ দেখছি না। সেটা তো বাসায় গিয়ে জানা যাবে। চল উঠি তাহলে এখন। আহনাব মাথা নাড়িয়ে সায় দিল। চায়ের বিল মিটিয়ে দুজনে বেরিয়ে গেল চায়ের দোকান থেকে। নীল রঙের 12 হাত শাড়িটা ছেড়ে ভাঁজ করছে ঐশী। পাত্রপক্ষের সামনে আজ সে এই শাড়িটা পরে গিয়েছিল। তামিমের সাথে কথা বলার সময় একসঙ্গে জানতে পেরেছিল নীল তার ভীষণ পছন্দের। অবশ্য অধিকাংশ মানুষেরই দেখা যায় যে নীল রং প্রিয়, কমন একটা কালার। নিজের মাঝে যখন বিভিন্ন রকম চিন্তা ভাবনার প্রসার ঘটে চলছিল, সেই মুহূর্তে অর্ষা এলো ঐশীর রুমে। মূলত আমিনা বেগমই ওকে পাঠিয়েছে তামিমের ব্যাপারে কথা বলতে। পছন্দের কথা মাকে বললেও অপছন্দের অনেক কিছুই হয়তো দ্বিধায় সে মাকে বলতে পারবে না, এই জন্য তিনি অর্ষাকে পাঠিয়েছেন। ঐশী চাপা স্বভাবের এবং শান্ত, সবার সাথে তার ভাব তেমন না থাকলেও অর্ষার সাথে আছে। অর্ষাকে সে ভালো মন্দ সমস্ত কিছুই শেয়ার করে। আপু, অর্ষাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে ঐশী মুচকি হাসল, বলল, ভেতরে আয়। অর্ষা বিছানায় পা উঠিয়ে বসলো, ভ্রু নাচিয়ে বলল, ব্যাপার কি তোর? কিসের ব্যাপার? মনে মনে হাসছিস কেন? কই মনে মনে হাসি, চোখে বেশি দেখিস? আচ্ছা তারপর বল, ছেলেকে কেমন লাগলো? ভালো। শুধু ভালো? আর কি?
অনেক ভালো হতে পারে, আবার বিয়ে করার মতোও ভালো হতে পারে। তোর কোনটা? বিয়ে করার মতো ভালো লেগেছে? ঐশী চুপ করে আছে। বয়সে সে অর্ষার চেয়ে 4 বছরের বড়। পড়াশোনায় গণ্ডি পেরিয়ে এখন একটা প্রাইভেট কোম্পানিতে জব করছে সে। বন্ধু বান্ধবের সংখ্যা শূন্যের কোটায়। স্কুলে থাকতো বেস্ট ফ্রেন্ড ছিল একটা মেয়ে, কিন্তু সময়ের পরিক্রমায় বন্ধুত্বে দূরত্ব বেড়েছে। এখন আর কোনো বন্ধুত্ব নেই। এরপর থেকে সবার সাথে শুধু ওর ভালো সম্পর্ক। নিজের খুব কাছের বলতে কোনো ফ্রেন্ড নেই, অফিসেও তাই। কয়েকজনের সাথে ভালো সম্পর্কই শুধু। প্রেম ভালোবাসা জীবনে অবশ্য এসেছিল, তবে ঐশী ইন্ট্রোভার্ট হওয়ায় সেই ডাকে সাড়া দেয়নি। সে তার পড়াশোনা এবং পরিবার নিয়েই ভালো ছিল। এখন আর বিয়ে না করে উপায় নেই। পরিবারের পছন্দেই বিয়ে করবে ভেবে রেখেছিল সব সময়। তামিমের আগেও কয়েকজন পাত্রপক্ষ দেখে গেছে ঐশীকে। ওদের কারোর সাথে কথা বলে ওর ভালো লাগেনি, কিন্তু তামিমের বেলায় মনে হলো ভিন্ন কিছু ঘটেছে। যদিও তামিমকে দেখে মনে হয়েছে যে সে চঞ্চল স্বভাবের, একদম তার বিপরীত, কিন্তু ব্যবহার কথাবার্তা মার্জিত। এটাই বোধ হয় তাকে মুগ্ধ করেছে। ঐশী অর্ষার পাশে বসে চুপচাপ অনেকক্ষণ ভাবল কিছু, তারপর বলল, হ্যাঁ, বিয়ে করার মতো। অর্ষা খুশিতে লাফিয়ে উঠে বলল, সত্যি? ঐশী মুচকি হেসে বলল, হ্যাঁ। ইয়ে, ফাইনালি তাহলে তোর বিয়েটা হচ্ছে? খুব খুশি না? জানি তো কেন এত খুশি, নিজের রাস্তা ক্লিয়ার হবে, তাই না? আপু, সবসময় সত্যি কথা বলতে হয় না। দু বোনই একসাথে একযোগে হেসে উঠল। তখন দুই বাড়ি থেকে খবর আদান প্রদান হলো। তাদের সবারই তামিম এবং ঐশীকে পছন্দ হয়েছে। আরেক দফায় দুই পরিবার একসাথে বসে এঙ্গেজমেন্টটা সেরে ফেলতে চায়। এবার কথাবার্তা হবে তামিমদের বাসায়, সেই সাথে বাড়ি ঘরটাও ঘুরে দেখা হবে। ঐশীর পরিবারও এতে রাজি হয়েছে। একদিকে বোনের বিয়ে হবে, এই খুশিতে দিন কাটছিল অর্ষার। অন্যদিকে আগামীকাল রিহানের জন্মদিন। সে ভেবে রেখেছে কাল সরাসরি স্টুডিওতে গিয়ে রিহানকে সারপ্রাইজ দেবে। এর জন্য সে রাতে রিহানকে কল দিয়ে জেনে নিয়েছিল যে সকালে সে কোথায় থাকবে। রাতে ঘুমের বাহানা দিয়ে 12টার আগেই কথা বলা শেষ করেছে অর্ষা, যাতে করে 12টায় উইশ না করতে হয়। একেবারে সারপ্রাইজ দিয়েই উইশ করবে। এই জন্য রাতে সে জলদি ঘুমিয়েও পড়ে। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নেয়। ক্লাস আছে আজ, এটা বলে সে বাড়ি থেকে বের হলো। রিহানের সাথে দেখা করে তামিমের সাথে দেখা করতে হবে। গতকাল কল করেছিল সে অর্ষাকে, দরকারি কথা নাকি আছে ওর সাথে। অর্ষা সবার আগে গেল গিফট কিনতে। একটা ঘড়ি কিনে সে লাভ শেপের একটা পেস্ট্রি কিনে নিল। এরপর 2টো চকলেট আর 2টো গোলাপ কিনে স্টুডিওর সামনে গিয়ে কল দিল রিহানকে। 2বার কল দেওয়ার পরও রিহান রিসিভ করেনি। 3বারের বেলায় কল কেটে দিয়েছে, হয়তো ব্যস্ত আছে। এখন আবার ফোন করাটা ঠিক হবে কি না বুঝতে পারল না অর্ষা। দোনামোনা করে প্রায় 10 মিনিট চুপচাপ দাঁড়িয়ে রইল। 10 মিনিট পর আবার দ্বিধা করে কল করলো। এবার কল রিসিভ করলো রিহান। ব্যস্ততার স্বরে বলল, অর্ষা, আমি এখন বিজি আছি। বারবার কল করছো কেন? কি বলবে তাড়াতাড়ি বলো। একটু বাইরে আসতে পারবে? ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো অর্ষা। বাইরে আসবো মানে? তুমি এখন কোথায়? তোমার স্টুডিওর সামনে। এরপর আর কিছু না বলেই রিহান কল কেটে দিল। কিছুক্ষণ পরই দেখা গেল রিহান স্টুডিওর থেকে বের হচ্ছে। অর্ষা খুশি হয়ে এগিয়ে গেল কিছুটা। রিহান কাছাকাছি আসতেই অর্ষা ফুলগুলো এগিয়ে দিয়ে বলল, হ্যাপি বার্থডে টু ইউ। রিহান ফুলগুলো নিল, বিরক্ত হয়ে বলল, আর ইউ রেজি অর্ষা? অর্ষা হতবিহ্বল হয়ে তাকালো রিহানের দিকে। রিহান সে বিরক্ত স্বরে বলল, এটা আমার কাজের জায়গা, এখানে আসা ঠিক হয়নি তোমার। তোমার প্রফেশন তো জানো তুমি। অর্ষার চোখ ছলছল করছে, গলাও কেমন যেন ধরে আসছে তার। মাথা নিচু করে গিফটগুলো এগিয়ে দিয়ে বলল, এগুলো তোমার, আসছি এখন। অর্ষার ফিরে তাকালো না। পিছু ঘুরে হাঁটার সময় 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল তার চোখ বেয়ে।
হাতের উল্টো পিঠে চোখ মুছেও নিল তৎক্ষণাৎ। এরপর হাঁটতে হাঁটতেই তামিমকে কল করে বলল রেস্টুরেন্টে আসতে। সে রেস্টুরেন্টে আসার মিনিট 10 পরেই তামিমও চলে আসলো। তামিমের সামনে অর্ষা যথাসম্ভব চেষ্টা করলো নিজেকে স্বাভাবিক রাখার। কখন এসেছো? জিজ্ঞেস করলো তামিম। এই তো ভাইয়া একটু আগেই। কিছু অর্ডার করেছে? না। খালি মুখে বসে আছো কেন পাগলি? কি খাবে বলো? কফি। শুধুই কফি? হ্যাঁ, আমি সকালে নাস্তা করেই বের হয়েছি। ঠিক আছে। তামিম 2টো কফি অর্ডার দিয়ে বলল, আসলে গতকাল তোমায় কল দিয়ে দেখা করতে বলেছি ঐশীর বিষয়ে কথা বলতে। ওর সাথে তোমার সম্পর্কটা কেমন? সম্পর্ক কেমন বলতে? না মানে কেমন ক্লোজ তোমরা আর কি। বুঝতে পেরেছি, আমাদের সম্পর্ক খুবই ভালো। কিছু জানতে চাচ্ছেন আপুর ব্যাপারে? কিছু জানতে চাই বলতে। ঐশী কি চুপচাপ স্বভাবের নাকি কথা বলতে চায় না আমার সাথে? বুঝতেছি না। ও কি তোমাকে কিছু বলেছে, অথবা ওর কি অন্য কাউকে পছন্দ? অর্ষা কিছুটা হেসে বলল, এমন কিছু না, ও এরকমই চুপচাপ। আর আপুর আপনাকে ভীষণ পছন্দ হয়েছে। তামিম আহ্লাদিত হয়ে বলল, সত্যি? হ্যাঁ। যাক শান্তি। অর্ষা হাসল। হাসির মাঝেও তার রিহানের কথা মনে পড়ে গেল। তখন বুকের ভিতরটা তৎক্ষণাৎ মোচড় দিয়ে উঠল ওর। কফি খাওয়া শেষে তামিম বলল, চলো তোমাকে বাসায় পৌঁছে দেই। আমি যেতে পারবো একা। সমস্যা নেই, আমি পৌঁছে দিতে পারবো। অবশ্য আপু আজ বাসায় আছে, গেলে দেখা করতে পারবেন। অর্ষা দুষ্টুমিতে লজ্জা পেয়ে গেল তামিম। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে তামিম বলল, তার আগে একটু আহনাপের বাসায় যাই চলো। এই তো সামনেই ওর বাসা, অফিসের একটা ফাইল আছে ওর কাছে। অর্ষা মাথা দুলিয়ে বলল, আচ্ছা। আহনাবের বাসায় ওরা হেঁটেই গেল। গিফট দিয়ে 5 তলায় উঠে কলিং বেল বাজানোর পর দরজা খুলে দিল বাড়ির মেইড। তার চোখে মুখে ভীতি। ভেতর থেকে ভাঙচুরের শব্দ আসছে। তামিম দৌড়ে গেল ভেতরে, পিছু পিছু গেল অর্ষা। ঠিক তখনই একটা কাচের গ্লাস সামনের দিক থেকে ছুঁড়ে মেরেছে আহনাব, যেটা এসে লেগেছে অর্ষার ডান পাশের চোখের কিনারে। ঘটনাটি এত দ্রুত ঘটেছে যে কেউ কিছু বুঝতে পারেনি। আহনাব তখনও বাকি জিনিসগুলো উন্মাদের মতো ভাঙচুর করছিল। অর্ষার চিৎকারে সে কিছু পিছু ফিরে তাকিয়ে অবাক হয়ে যায়। অর্ষা ব্যথায় চোখের উপর হাত রেখে চেপে ধরেছে। সাজেদা বেগম, তামিম এবং বাড়ির মেইড এসে অর্ষাকে দ্রুত সরিয়ে নিল সেখান থেকে। আহনাব তখনও বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে আছে আঘাতপ্রাপ্ত অর্ষার দিকে। ঠান্ডায় শরীর শিউরে উঠছে অর্ষার, সাথে রয়েছে অসহনীয় ব্যথা। শীতকালে একটুখানি হোঁচট খেলেও মনে হয় জানটা বেরিয়ে যাচ্ছে। সেখানে দূর থেকে কাচের গ্লাস এসে লেগেছে বলে কথা। অর্ষার দুচোখ বেয়ে নীরবে অশ্রু ঝরছে। সাজেদা বেগম উদ্বিগ্ন চিত্রে একটা কাপড়ে আইস কিউব নিয়ে আঘাতপ্রাপ্ত স্থানে আলতো করে ঘষে দিচ্ছেন। যন্ত্রণা কেমন হচ্ছে তেমনই আবার ঠান্ডাও লাগতেছিল। আহনাব হতবিহ্বল হয়ে কি করবে বুঝতে না পেরে নিজের রুমে চলে গেছে। পুরো ড্রয়িং রুমে জিনিসপত্র ভেঙে চুরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। বাড়ির মেইড সাবধানে আগে কাচের টুকরোগুলো একটু পাত্রে তুলে নিচ্ছে। তামিম ব্যথিত নয়নে কিছুক্ষণ অর্ষার দিকে তাকিয়েছিল। তার নিজেকে এখন ভীষণ অপরাধী লাগছে। যদি সে অর্ষাকে এই বাড়িতে না আনতো তাহলে মেয়েটার সাথে এমন কিছুই হতো না আজ। দীর্ঘশ্বাস নিয়ে সে আহনাবের রুমে গেল। আহনাব তখন খাটের একপাশে মাথা নত করে বসেছিল, আর শূন্য দৃষ্টি ফ্লোরে ছিল স্থির। একবার মনে হচ্ছে এখনো তার ভেতর রাগ জ্বলজ্বল করছে, আরেকবার মনে হচ্ছে সে অনুশোচনা করছে। কার জন্য তার এমন দ্বিমুখী ভাবাবেগ তামিম এখনো তা ঠাউর করতে পারছে না। আহনাবের সাথে বন্ধুত্ব একদিনের নয়, সেই কিন্ডারগার্টেন থেকে, যখন তারা দুজনেই নার্সারির ছাত্র ছিল। আহনাব ছোটবেলা থেকেই পড়ার প্রতি আগ্রহ থাকলেও তামিম ছিল বিপরীত। তার পড়ালেখা ভালো লাগতো না, তার উপর ছিল সিচকাচুনে। তাকে সেদিন স্কুলে ভর্তি করালো নার্সারিতে। সেদিন তার সে কি কান্না! সে কিছুতেই ক্লাস করবে না। তামিমের মা জোর করে ওকে ক্লাসে নিয়ে এসেছিল। ওর পাশেই সেদিন বসেছিল আহনাব। শান্ত, চুপচাপ, গম্ভীর তামিম
ওর গাম্ভীর্যপূর্ণ চেহারা দেখে আরও বেশি ভ্যাভ্যা করে কাঁদছিল। এক প্রকার সে আহনাবকে ভয়ই পাচ্ছিল। তার ভয়কে অভয় দিতে তাকে অবাক করে দিয়ে আহনাব ওর চোখের পানি মুছে দিয়ে আধো স্বরে বলেছিল, কাঁদে না। বিস্ময়ে তামিম যেন কাঁদতেই ভুলে গেছিল। তখন সেই পড়াচোর স্বভাবের তামিমকে আহনাবই পড়ার প্রতি আগ্রহ করে তুলেছিল। ওর জন্যই তামিম স্কুলে আসতো। মাঝে মাঝে আহনাব ওর হোমওয়ার্কও করে দিত। সেই থেকে স্কুল, কলেজ, ভার্সিটি দুজনে একসাথে শেষ করেছে। এখন জবও করে দুজন একই কোম্পানিতে। সেই এইটুকু বয়স থেকে তো সে আহনাবকে দেখে আসছে, তাই আহনাবের স্বভাব, আচার আচরণ সম্পর্কে সে অবগত। আহনাব যতটা সাইলেন্ট, রেগে গেলে তার চেয়েও অধিক বেশি ভায়োলেন্ট হয়ে যায়। যদিও এত বছরে সে আহনাবকে মাত্র দুবারই এমন রাগ করতে দেখেছিল। প্রথমবার স্কুলে দেখেছিল এক ছেলে আহনাবের মা তুলে গালি দেওয়ার ভাঙা বেঞ্চের কাঠ দিয়ে বেধরমভাবে পিটিয়েছিল সেই ছেলেটিকে। দ্বিতীয়বার অত্যাধিক মাত্রায় আহনাবকে রাখতে দেখেছিল যখন ওরা অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। তামিমকে সিনিয়র এক ছেলে মজা করে সবার সামনে অপমান করেছিল। সেই রাগে আহনাব ওই ছেলেকে মারার জন্য যেতে চেয়েছিল। তামিম আটকিয়েছিল বলে জিদ্দে সে তামিমের ল্যাপটপ ভেঙে ফেলেছিল। টানা 10 দিন কথাও বলেনি। আর আজ তৃতীয়বারের মতো আহনাবকে সে এমন রাগ করতে দেখল, হয়তো গত দুবারের চেয়েও বেশি। অবশ্যই এর পেছনে শক্ত কোনো হেতু রয়েছে। সে নিঃশব্দে গিয়ে আহনাবের পাশে বসলো, কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আহনাব কোনো উত্তর দিল না, চুপ করে রইল। তামিম পূর্বের মতোই শান্ত কণ্ঠে ফের শুধালো, বলো, এত রেগেছিস কেন? এবারও আহনাবের থেকে কোনো জবাব এলো না। তামিম নিজে থেকেই বলল, বাড়িতে আন্টি আছে, কাজের খালা আছে, তাদের সামনে কি এমন ভাঙচুর করাটা ঠিক হয়েছে তোর? আন্টি অসুস্থ হয়ে গেল পরে, তারপরও এতটা রেগে আছিস যে আশপাশ কিচ্ছু খেয়াল করিসনি। একটুকুর জন্য গ্লাসটা অর্ষার চোখে লাগেনি, জানিস? মেয়েটা ব্যথায় এখন কাঁদছে। আহনাব এবার মুখ খুলল, দাঁতে দাঁত চেপে বলল, সব সহ্য হয় আমার, কিন্তু প্রতারণা আমার সহ্য হয় না। আমি কি চিটিং ডিজার্ভ করি? আমি যার প্রতি লয়াল, সে কেন আমার সাথে চিট করবে? ভালোবাসার সময়, কেয়ার, কোনটার কমতে ছিল? সুপ্তির সাথে কিছু হয়েছে? আহনাব এবার মেসেঞ্জারে গিয়ে একটা ছবি বের করে তামিমের হাতে দিল। ছবি দেখে তামিম যে শুধু অবাকই হয়েছে এমন নয়, সেই সাথে তার নিজেরও আহনাবের মতোই রাগ হচ্ছে। সুপ্তি এক ছেলের কোলে বসে আছে, তাও গলা জড়িয়ে ধরে, আর ছেলেটা সুপ্তির গালে চুমু দিচ্ছে। এরকম ছবি কোনো প্রেমিক প্রেমিকার জন্যই সুখবর হবে না স্বাভাবিক। তামিম কি বলবে বুঝতে পারছে না। ফোনটা বিছানার উপর রেখে জিজ্ঞেস করলো, রিসেন্ট ছবি? ওর পরনের শাড়িটা আমার গিফট করা। তামিমের মেজাজ চিরচির করছে, মনে মনে বিশ্রী কিছু গালি দিল সে সুপ্তিকে। ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। সুপ্তি কল করেছে তাকে। আহনাবও তাকালো, তখন ফোনের দিকে ঝাঁঝালো কণ্ঠে বলল, ওর নাম্বার ব্লক করে দিয়েছে আইটিও, এজন্য বোধহয় তোর কাছে কল করেছে। দাঁড়া, ধুয়ে দিচ্ছি আমি। না, খারাপ কোনো আচরণ করবি না। এরপরেও? হ্যাঁ, এরপরও, কারণ ও একটা মেয়ে। তামিম আহনাবের ওপরও বিরক্ত হলো। মেজাজ শান্ত রেখে রিসিভ করলো কল। সুপ্তি ওপাশ থেকে কাঁদো কাঁদো স্বরে বলল, তামিম ভাইয়া, আহনাফের সাথে কি আপনার কথা হয়েছে? ভেতরে ভেতরে রাগে ফুঁসলেও শান্ত কণ্ঠে বলল, কেন? ওর সাথে আমাকে একটু দেখা করিয়ে দিবেন প্লিজ। প্লিজ ভাইয়া, আর্জেন্ট, খুব দরকার। ফোন লাউড স্পিকারে দেয়া ছিল। আহনাব সুপ্তির কথা শুনে তামিমের হাত থেকে ফোনটা নিয়ে বলে, রুফটপ রেস্টুরেন্টে আসো 30 মিনিটের মধ্যে। সুপ্তি অবাক হয়ে বলল, আহনাব, আমার কথা? 30 মিনিটের মধ্যে। তামিম বিরক্ত হয়ে বলল, তুই ওর সাথে দেখা করবি? আহনাব কোনো জবাব দিল না, চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। ড্রয়িং রুম দিয়ে যাওয়ার সময় মায়ের রুমের দিকে নজর পড়ল তার। অর্ষা ওই রুমেই। সাজেদা বেগম উদ্বিগ্ন
হয়ে কিছু বলছে ওকে। অর্ষা নিশ্চুপে শুধু চোখের পানি ফেলছে। তার ভেতরটা কেমন জানি করে উঠল। সে আর না দাঁড়িয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। সাজেদা বেগমের ভীষণ খারাপ লাগছে অর্ষার জন্য, কষ্টও হচ্ছে, চোখ ছলছল করছিল। সে ধরে আসা গলায় অর্ষাকে বলল, আমার ছেলেটাকে ভুল বুঝো না মা, ও আসলে এমনি খুব শান্তশিষ্ট, কিন্তু যখন রাগে তখন সামলানো খুব মুশকিল হয়ে যায়। তোমরা আসার কিছুক্ষণ আগেই ও বাইরে থেকে আসলো, এসেই ভাঙচুর শুরু করেছে। কি হয়েছে জিজ্ঞেস করার সুযোগটুকুও দিচ্ছিল না। এর মধ্যে তোমার সাথে এমন অঘটন ঘটে গেল। আমার ছেলের হয়ে আমি মাফ চাইছি মা। অর্ষা সাজেদা বেগমের হাত ধরে আহত স্বরে বলল, এভাবে বলবেন না আন্টি, এখানে তো মাফ চাওয়ার মতো কিছু হয়নি, আর ওনারও কোনো দোষ নেই। উনি তো আর ইচ্ছে করে আমায় আঘাত করেনি। প্লিজ এটা নিয়ে আপনি মন ছোট করবেন না। সাজেদা বেগম এবার কেঁদেই ফেললেন। তামিম এসে বলল, অর্ষা বাড়ি চলো। সাজেদা বেগম বলল, এখন যেতে হবে না, বিকেলে দিয়ে আসিস, আমার কাছে থাকুক। না আন্টি, মা চিন্তা করবে, আমি অন্য একদিন আসবো ভাগ্যে থাকলে। সাজেদা বেগম অর্ষার মাথায় হাত বুলিয়ে বললেন, এমন মন্দ ভাগ্য নিয়ে এসো না, পরের বার ভালো ভাগ্য নিয়ে আসবে, আমি অপেক্ষায় থাকব। অর্ষা মৃদু হাসল। চোখের কিনারে লাগলেও ডান পাশের চোখ সহ স্থানটা ফুলে লাল হয়ে আছে। তামিমের সাথে বাড়ি থেকে বের হওয়ার পর তামিম অপরাধের ন্যায় বলল, সরি অর্ষা। সরি কেন? আমার জন্য এমন হলো, আমার খুব খারাপ লাগছে। আপনারা সবাই যদি এভাবে নিজেদের দোষারোপ করেন তাহলে এতে আমার খারাপ লাগবে ভাইয়া। এখানে আপনাদের কারো কোনো দোষ নেই, এমনকি আপনার বন্ধুরও না। ঘটনাটা আকস্মিক ঘটে গেছে, এখানে কারো কোনো হাত নেই। তবু আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। গ্লাসটা তো আমার দিকেও লাগতে পারে। আপনি তো দেখি খুব পচা। হাসার চেষ্টা করে বলল অর্ষা, আমি তোমার মতো স্বাভাবিকভাবে বিষয়টা মানতে পারছি না। যাই বলো না কেন, দোষটা আমারই। তোমার বাসায় জানলে কি একটা অবস্থা হবে সেটাই ভাবছি। বাসায় বলতে যাবেন কেন? তোমায় দেখলে তো বুঝে যাবে। বাসায় আমি ম্যানেজ করে নেব, বলবো যে রাস্তায় পড়ে গিয়েছিলাম। তারাও বিশ্বাস করে নেবে। সঙ্গে আরো কিছু ভুজুং ভাজুং বুঝিয়ে দেব। আপনি এটা নিয়ে এত ভাববেন না তো। ফর গড সেক, ভুলেও মুখ ফসকে আপুর কাছে আবার সত্যিটা বলে দিয়েন না। বললে কি হবে, বিয়ে ভেঙে দেবে। অর্ষা হেসে বলল, না, আপনি তো হাতে পায়ে বড় হয়েছেন, কিন্তু মন এখনো সেই প্লেন আর সেই বাচ্চাদের মতোই রয়ে গেছে। আমার আপু হাতে পায়ে আপনার চেয়ে শর্ট হলেও মন কিন্তু বাচ্চাদের মতো মোটেও নয়। ও অনেক ম্যাচিওর। আপনার মতো করে আপু ভাববে না, তবে আপনার বন্ধু সম্পর্কে বিরূপ ধারণা তৈরি হতে পারে। এখন তার তো এখানে সত্যি কোনো দোষ নেই, এরপরেও যদি কেউ অযথাই বিরূপ ধারণা তৈরি করে নেয় তাহলে এটা আমারও ভালো লাগবে না। তামিম চুপ করে রইল কিছুক্ষণ, এরপর বলল, অর্ষা তুমি কি জানো তুমি একটা অসাধারণ মেয়ে। অর্ষা হাসল। তামিম বলল, সত্যিই বলছি, প্রথম দিন দেখে আর 5টা সাধারণ মেয়ের মতোই মনে হয়েছিল, কিন্তু তোমার বাবার কথাবার্তা শুনে বুঝতে পারলাম সাধারণ মেয়েটার মধ্যেও রয়েছে অসাধারণত্ব। হয়েছে হয়েছে, এত প্রশংসা তো লজ্জা পাচ্ছি আমি। তামিমও হেসে ফেলে অর্ষার কথার ধরনে। এমন মুহূর্তের মেয়েটা কি সুন্দর সাবলীল মজা করছে যেন কিছুই হয়নি। রিক্সা বাড়ির সামনে এলে অর্ষা একাই নামলো। জিজ্ঞাসা করলো, ভেতরে আসবেন না? না। কেন? ভয়ে তোমার আপুর সামনে আবার সত্যিটা না বলে ফেলি। অর্ষা হেসে বলল, ঠিক আছে, সত্যি বলার রিস্ক আছে বলে আজ জোর করলাম না, সাবধানে যাবেন। আচ্ছা। অর্ষা চলে যাচ্ছিল, হঠাৎ তখনই তামিম পেছন থেকে ডেকে উঠল। বলল, অর্ষা শোনো। অর্ষা পিছন ফিরে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। তামিম বলল, সরি বোন, ভাইটাকে মাফ করে দিও। আবার? তামিম মলিন হেসে বলল, আসছি। অর্ষা বাড়িতে আসার পর আমিনা বেগম তুলকালাম কাণ্ড শুরু করেছেন। প্রথমে কিছুক্ষণ ইচ্ছে মতো কথা শোনালেন অর্ষাকে। কেন সে দেখে শুনে হাঁটে না, নিজের খেয়াল রাখে না, এই সেই অনেক কিছু। আর কিছু পরেই আবার আদর করে জিজ্ঞেস করলেন ও কিছু খাবে কি না। মায়েরা বোধ হয় এমনই হয়। আসলে মা তো মাই, সন্তানের কষ্টে কষ্ট পাবেন, আবার বকবেনও।
অর্ষা কোনো কিছু না বলে মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি মা। আহনাব এবং সুপ্তি মুখোমুখি বসে আছে। সুপ্তির চোখে মুখে ভয়, তবুও সে সাহস সঞ্চয় করে বলল, আমি আসলে। আহনাব ওকে থামিয়ে বলল, তোমার সব কথা আমি শুনবো। তার আগে তুমি আমাকে এটা বলো যে ওই ছবি নিয়ে তুমি কোনো এক্সপ্লেন আমাকে দিতে পারবে? আছে যথাযথ কোনো এক্সপ্লেন তোমার কাছে? যদি থাকে তাহলে দাও, তারপর আমি তোমার বাকি কথা শুনবো। সুপ্তি চুপ করে আছে। তার কাছে তো কোনো জবাব নেই। সে এক্সপ্লেইন করবে কিভাবে? সে উপায় না পেয়ে আহনাবের হাত ধরে কেঁদে বলল, আমার ভুল হয়ে গিয়েছে আহনাব, এইবারের মতো আমাকে মাফ করে দাও প্লিজ। আহনাব এক ঝটকায় হাত সরিয়ে নিল। আগুন ঝরা দৃষ্টিতে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, কিসের ক্ষমা করবো তোমাকে? কোনটাকে ভুল বলছো তুমি? তুমি তো ভুল করোনি, চিট করেছো তুমি আমার সাথে। তুমি একটা চিটার। দুই নৌকায় পা দিয়ে চলো মানুষ কখনো কারো ভালোবাসা পাওয়ার যোগ্য হয় না। তুমি সেই যোগ্য মানুষ নাও। না চাইতে অনেক ভালোবাসা পেয়েছো তো, এর জন্য আমাকে ভ্যালুলেস মনে হয়েছে, তাই না? ভেবেছ আহনাফ একটা গাধা, বোকা, কিছু জানবে না, বুঝবে না। আহনাব, চুপ। তোমার এই নোংরা মুখে আমার নাম নিও না তুমি। আর একটা কথা শোনো নাও, আজকের পর থেকে আমার সাথে যোগাযোগ করার একদম চেষ্টা করবে না। নট ইভেন আ সিঙ্গল ট্রাই, অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউর ফেস এনিমোর। এরপর সুপ্তিকে কোনো কিছু বলার সুযোগ দেয়নি আহনাব। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছে। বাড়িতে ফিরে রুম অন্ধকার করে শুয়ে রইল সে। আপাতত তার মাথায় সুপ্তির চিন্তা বেরিয়ে অর্ষার চিন্তা ঢুকেছে। অর্ষের জন্য খারাপ লাগছে, অনুশোচনা হচ্ছে, নিজেকে অনেক খারাপ মনে হচ্ছে। নিজের রাগের শিকার হতে হলো মেয়েটাকে। বালিশের পাশ থেকে ফোন নিয়ে সে তামিমকে কল করলো। তামিম কল রিসিভ করে বলল, বলো, সুপ্তির সাথে দেখা হয়েছে? ওর ব্যাপারে পরে কথা বলবো, এখন আমার কথা শোন। রাতে ফ্রি আছিস? হ্যাঁ, কেন? ভাবিকে ফোন করে ডিনারের দাওয়াত দে। মানে বুঝিস নি? বলবি যে রাতে ডিনার বাইরে করবে, আর অর্ষাকে নিয়ে আসতে বলবে। এই অবস্থায় অর্ষা আসবে? তুই বললে আসবে। ওকে কি দরকার? একটুকুর জন্য তো বেচারি চোখটা নষ্ট হয়নি। আর কি চাস? ভাই, আমি এমনি অনুতপ্ত, তুই এর কথা শোনাস না। আমি ওকে সরাসরি সরি বলতে চাই। তুই দেখা করার ব্যবস্থা কর। তুই সরি বলবি? হ্যাঁ বলবো, এত অবাক হওয়ার কিছু নেই। যা করতে বলেছে কর, রাখছি এখন। অনেক কষ্টে ঐশী এবং অর্ষাকে কনভিন্স করিয়ে ডিনারের জন্য রেস্টুরেন্টে নিয়ে এসেছে তামিম। আহনাব যাতে অর্ষার সাথে আলাদা কথা বলতে পারে, তাই আসার সময় তামিম অর্ষাকে বাহানা দিয়ে বলেছে ঐশী এবং তাকে যেন একটু আলাদা কথা বলতে দেয়। অর্ষাও সে কথা মাথায় রেখে ঐশীকে বলল, আপু, খাবার আসতে তো সময় লাগবে, আর এই রেস্টুরেন্টটা সুন্দর, আমি একটু ঘুরে দেখি। চল। অর্ষাকে এই অবস্থায় একা ছাড়তে চাচ্ছিল না ঐশী। অর্ষা তড়িঘড়ি করে বলল, না, আমি একাই ঘুরবো, তুই বস। ঐশী কিছু বলতে যাবে, তখন তামিম চোখের ইশারায় কিছু বোঝাতে চাইল। ঐশী না বুঝলেও অর্ষাকে আর বাধা দেয়নি। অর্ষা উঠে যাওয়ার পর তামিম বলল, সমস্যা নেই, আমি আহনাবকে বলে দিচ্ছি, ও থাকবে অর্ষার সাথে। আর খাবার এলে আমরা ওদেরকে কল করে ডেকে নিব। আহনাব অনেকক্ষণ ধরে এলেও এখনো অর্ষার মুখোমুখি হয়নি। কেমন যেন অস্বস্তি লাগছিল তার। অনুশোচনা এতটাই প্রবল যে সামনে যেতেও তার ইতস্তত বোধ হচ্ছিল। এর জন্য দূর থেকেই সে অর্ষার প্রতি লক্ষ্য রাখছিল এবং মনে মনে সাহস সঞ্চয় করছিল সামনে যাওয়ার। অর্ষার ডান পাশের চোখটা তখনও ভীষণ ব্যথা করছিল। আস্তে আস্তে জায়গাটা কালশিটে হয়ে যাচ্ছে। রেস্টুরেন্ট ঘোরার মতো মন ভালো নেই তার। শুধুমাত্র ঐশী এবং তামিমকে স্পেস দিতেই সে মিথ্যে কথা বলেছে। এখন বসে আছে অন্য পাশে ওদের থেকে দূরের একটা টেবিলে। থাই গ্লাস দিয়ে বাইরের আলো অন্ধকার আকাশটাকে দেখছিল সে। আকাশ কেমন গুমোট হয়ে আছে, চাঁদ তারা কিছুই নেই আজ। আলো ঝলমলে রেস্টুরেন্টে বসেও তার মনে গভীর তমসা। এই পর্যন্ত রেহান তাকে একটা কল বা মেসেজ প্রথমেই এলো রেহানের আইডি থেকে, কিছুক্ষণ আগে পোস্ট করা অনেকগুলো ছবি। সে একটা একটা করে রেহানের হাসি মুখের ছবি দেখতে লাগলো। ছবিগুলো আজকে তার জন্মদিন সেলিব্রেট করার।
কেউ কেউ রিহানকে কেক খাইয়ে দিচ্ছে, আবার রিহান অন্যদিকে কেক খাইয়ে দিচ্ছে। এরকম অনেকগুলো ছবি এবং ভিডিও। এসব দেখে তার মনটা আরও বেশি খারাপ হয়ে গেল। চোখের কোণায় জমা হলো অশ্রুকণা। অশ্রুতে টুইটুম্বর করছে তার নেত্রীদ্বয়। আজকাল কি সে বেশি ইমোশনাল হয়ে যাচ্ছে, বেশি কষ্ট পাচ্ছে সব কিছুতে? বুকটা কেমন যেন ভারী ভারী লাগছে, দম বন্ধ করা অনুভূতি হচ্ছে তার। ডান চোখের ব্যথাটাও টনটন করছে। আহনাব সব কিছুই পাশের টেবিলে বসে দেখছিল। মেয়েটা এভাবে কাঁদছে কেন? সে নিঃশব্দে অর্ষার পাশের চেয়ারে বসলো। কাঁপা কাঁপা হাত অর্ষার চোখের দিকে এগিয়ে নিয়েও আবার ফিরিয়ে আনছিল। অবশেষে সে হাত গুটিয়ে নিয়ে শ্রেয়মান স্বরে বলল,